হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন অ্যান্ড খুশিতে আছেন এবং আপনাদের গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো আজকে আমরা আবার একটা পুরনো গাড়ি নিয়েই এসেছি, বাট এটা খুবই রেয়ার দেখতে পাওয়া যায় গাড়িটা। অনেকে হয়তো নামও শোনেননি গাড়িটার, এবং এমন একটা ব্র্যান্ড যার গাড়ি ইদানিংকালে প্রচুর বিক্রি হয়েছে এবং এসইউভি সেগমেন্টেই বিক্রি হয়েছে। তাদেরই একটা পুরনো এসইউভি নিয়ে এসেছি আমি আজকে, এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি যে কি ছিল গাড়িটার মধ্যে এবং কেন গাড়িটা ডিসকন্টিনিউ হয়ে যায়। তো দেখে নেওয়া যাক। এবং হ্যাঁ, আরেকটা ক্লু দিচ্ছি, এই গাড়িটা আবারও ইন্ডিয়ায় লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সামনের বছর। যদিও এখনও সেটা কনফার্মড নয়, বাট গাড়িটা মিডিয়াকে শোকেস করা হয়েছে অলরেডি, অ্যান্ড এটার ইন্ডিয়া লঞ্চ এবছরই হওয়ার কথা ছিল ইনফ্যাক্ট, কিন্তু এটা এখন পোস্টপন হয়ে আবার সামনের বছর প্রেডিক্ট করা হচ্ছে। এবার দেখা যাক কি হয়। এবার দেরি না করে গাড়িটাতে নিয়ে আসি এক এক করে এবং বাকি ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সো লেটস গো। সো ইয়েস, গাড়িটার বাইরে চলে এসেছি আমি। অ্যান্ড হ্যাঁ, যেরকম আপনারা দেখতে পেলেন, এটা নিসানের একটি গাড়ি, নিসান এক্সট্রেল। এটা 2011 মডেল। নিসান এক্সট্রেল হচ্ছে নিসানের পক্ষ থেকে একটা প্রিমিয়াম এসইউভি লঞ্চ করা হয়েছিল। 2009 to 2014 এটা অ্যাভেলেবেল ছিল গাড়িটা মার্কেটে। তারপরে আর এটা কন্টিনিউ করেনি নিসান বিকজ অফ ইটস লো সেল। তো গাড়িটা স্বাভাবিকভাবেই খুব একটা বেশি বিক্রি হয়নি, কারণ নিসান তখন অতটা পরিচিত ব্র্যান্ড ছিল না ইন্ডিয়াতে। আর নিসানের যেটা আজও প্রবলেম, যে নাম্বার অফ টাচ পয়েন্টস, কতগুলো শোরুম বা সার্ভিস সেন্টার আপনি দেখতে পান, সেটা সংখ্যাটা গুনতে গেলে একটু কমই কম্পেয়ার টু অন্য ব্র্যান্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষজন অতটা তখন এগোয়নি। প্লাস মার্কেটে তখন হন্ডা সিআরভি এবং টয়োটা ফরচুনারও এসে গেছিলো। তো এই কম্পিটিশনগুলো থাকায় নিসান এক্সট্রেলটা আর অতটা মানুষের কাছে পপুলার হয়ে উঠতে পারেনি। বাট নানদালেস এটা কলকাতার কিছু লিমিটেড ইউনিটসের মধ্যে একটি, এবং এই মুহূর্তে যেটুকু, যদি আমি খুব ভুল না বলি, এটি একটি মাত্র ইউনিট রয়েছে কলকাতায় নিসান এক্সট্রেলের। অ্যান্ড তো আমি আপনাদের কাছে সেটাই নিয়ে এসেছি এবং দেখানোর চেষ্টা করব কি কি অফার করতো গাড়িটা। অ্যান্ড অফকোর্স অ্যাজ ইউ ক্যান গেস, যেহেতু পুরোনো গাড়ি, তো এটা ইজ আপ ফর সেল। অ্যান্ড কোথায় আসতে হবে, কি আসতে হবে, কোথায় পেতে পারেন, সেটা ডিটেলস আমি ভিডিওর মধ্যে আস্তে আস্তে শেয়ার করে দেবো। প্রথমেই যদি গাড়িটার লুকসে আসি, তো গাড়িটার লুকসটা কিছুটা হন্ডা সিআরভির ফার্স্ট জেনারেশনের, যেটা ইন্ডিয়ায় যে ফার্স্ট জেনারেশনটা এসেছিলো সেইটার মতো সামনে থেকে। পিছনটা অবশ্যই আলাদা, বাট সামনেটা দেখলে কিছুটা হন্ডা সিআরভির কথা মনে করিয়ে দেয়। অ্যান্ড অবশ্যই প্রিমিয়াম এসইউভি যেহেতু ছিল, তো সাইজে অনেকটাই বড়। লেন্থ ছিল এটার 4.5 মিটারের থেকেও বেশি, 4630 মিলিমিটার। উইডথের জায়গায় ছিল 1785 মিলিমিটার। গাড়িটা যথেষ্ট চওড়া। সামনে থেকে যদি দেখাই খুব ভালো করে বুঝতে পারবেন, অনেকখানি চওড়া গাড়ি, 1785 মিলিমিটার যেরকম বললাম। আর যদি হাইটের কথা বলি, তাহলে থাকছে হচ্ছে 1685 মিলিমিটারের হাইট, অর্থাৎ হাইটের জায়গাতেও যথেষ্টই উঁচু ছিল গাড়িটা। বসার ক্যাপাসিটি, এটা দেখতে বড় হলেও গাড়িটা 7 জন বসতে পারতো না, যেটা কিছুটা টয়োটা ফরচুনার এসে যাওয়ায় তখন এটার ক্ষেত্রে আরেকটু প্রবলেম্যাটিক হয়ে যায়। প্লাস মিৎসুবিশি পাজেরো তখন অ্যাভেলেবেল ছিল মার্কেটে এবং তার মোটামুটি যথেষ্ট পপুলারিটি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এটা হন্ডা সিআরভির অ্যাকচুয়াল কম্পিটিটর ছিল, কারণ এটাও 5 সিটার গাড়ি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, তো সেটাও এসইউভি হিসাবে যথেষ্ট বেশি, 200 মিলিমিটার্সের। অ্যান্ড হুইল বেস, দুটো চাকার মধ্যেখানের যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 2630 মিলিমিটার্সের। তো এই হলো গাড়িটার ওভারঅল ডিমেনশনসের কথা, যেটা আমার বলার ছিল। এবার এক এক করে বাকি জিনিসগুলোতে আসি। এবার সামনে থেকে যদি দেখা হয়, প্রথমেই আসছে নিসানের সিগনেচার গ্রিলটা, টুইন স্ল্যাট দেওয়া, এবং তার সঙ্গে হচ্ছে হেডল্যাম্পগুলো যদি আসি, তো প্রজেক্টর হেডল্যাম্প আসতো, এটাতেও হ্যালোজেন, এলইডি নয়। তার সঙ্গে হাই বিমের জন্য এই লাইটটা ছিল, প্লাস ইন্ডিকেটারটা। আর তলায় ছিল ফগ ল্যাম্প। অটোমেটিক হেডল্যাম্প নয়, বাট প্রজেক্টর সেট আপটা ছিল। আর এটা সামনে হুক লাগানোর জায়গাটা, তাছাড়া তলায় গ্রিল রয়েছে অ্যান্ড এয়ার ভেন্টগুলো রয়েছে। তার এর থেকে বেশি সামনে আর কিছু নেই। বোনেটটা যথেষ্ট উঁচু, যদি আমি দেখাই, এখানে আমার কোমরের লেভেলে আসছে বোনেটটা। অ্যান্ড সেই হিসাবে সামনের দিকটা বেশ অনেকখানি উঁচু, আর গ্লাস এরিয়াটাও অনেকটা রয়েছে, ভিতর থেকে বসলে আরও ভালো দেখা যাবে। প্লাস এটার বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে উপরে এটা প্যানোরামিক সানরুফ দিয়ে আসছে।
এবার সাইড প্রোফাইলে যদি আসি, সেখানে প্রথমেই নোটিস করবেন ভিতরটা একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এগুলো টিন্টেড গ্লাস দিয়ে আসতো, ফ্যাক্টরি ফিটেড টিন্টেড গ্লাস, যেরকম এখন মারুতির টপ এন্ড ভেরিয়েন্টগুলোতে দেওয়া হয় নেক্সা সিরিজে, ওই গ্রিন কালারের ইউভি কাট গ্লাস যেটাকে বলে, সেম জিনিস এখানেও দেওয়া হতো। অ্যান্ড ইন্ডিকেটার্সগুলো এখানে ফেন্ডার মাউন্টেড ছিল, নট ওআরভিএম মাউন্টেড। তখনকার দিনে অতটা ওআরভিএম মাউন্টেডটা কমন হয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে রেলেভেন্ট ছিল এটা সেই সময়কার স্টাইলিং অনুযায়ী। আর এটা টায়ার প্রোফাইলটা যদি দেখাই আপনাদের, সেটা হচ্ছে 215, 60 আর 17। তো 17 ইঞ্চের টায়ার্স আছে এটাই, 17 ইঞ্চের অ্যালয় আসতো। পিছনের দিকে যদি চলে আসি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন্ড টেল ল্যাম্পটা রয়েছে, আর রিভার্স করার সময় যে ল্যাম্পটা সেটা এখানে নিচে দেওয়া রয়েছে, প্লাস একটা ফগ ল্যাম্পও দেওয়া রয়েছে। দুটো ল্যাম্প পাশাপাশি রয়েছে, উইচ ইজ আ বিট ইউনিক ইন দ্য ডিজাইন। প্লাস এখানে থাকছে সেটা হচ্ছে রিফ্লেক্টার্সগুলো। আর হ্যাঁ, যদি পিছনের উইন্ড স্ক্রিনটায় আসি, সেখানে ওয়াইপার রয়েছে, ওয়াশার থাকছে, অ্যান্ড ডিফগার দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বাইরে থেকে কি কি আমরা পেয়ে যাচ্ছি। প্লাস উপরে একটা রুফ রেল দেওয়া রয়েছে, উইচ ইজ ফাংশনাল, অ্যান্ড অলরাউন্ড বডি ক্ল্যাডিং রয়েছে। এর ফিউল ট্যাঙ্কটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে, অ্যান্ড ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 65 লিটার্সের। ওভারঅল এই হচ্ছে গাড়িটার স্টান্সটা, পিছন দিকটা খুব সুন্দর লাগে দেখতে। অ্যান্ড ওভারঅল গাড়িটা যেহেতু ওয়েল মেনটেন্ড, তাই দেখতেও খুবই ভালো লাগছে। যদি দেখেন, বড় কোনো ডেন্ট নেই, জাস্ট একটা ছোট্ট ডেন্ট ওই হুইল আর্চের উপর আছে, একদম মাইনিউট, যেটা কিছু করারই দরকার নেই, ওভাবে থাকলেও কোনো অসুবিধা নেই। আর বাকি গোটা গাড়ি মোটামুটি স্ক্র্যাচলেস কন্ডিশনে রয়েছে। সো সেই জায়গায় দাঁড়িয়ে গাড়িটা খুবই ওয়েল মেনটেন। কলকাতায় এরকম 2 পিস ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই পিস এটা অ্যাভেলেবল রয়েছে ফর সেল। এটা আছে হচ্ছে কোথায়, এটা রয়েছে কার ক্যাসেলের যে 3rd নতুন আউটলেটটা খুলেছে ওরা, সেইখানে। তো এটা রয়েছে ইউনিটেক থেকে আরেকটুখানি সাপুরজির দিকে এগোলেই আপনাদের বাঁ হাতে চোখে পড়বে কার ক্যাসেলের এই আউটলেটটা। আমি লোকেশন শেয়ার করে দেবো। এটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 3-র মধ্যেই পড়ে যাচ্ছে। আর এখানে রাস্তার উপরেই সব গাড়িগুলো রাখা রয়েছে পরপর, যেরকম দেখতে পাচ্ছেন আপনারা। তো বাকি ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেও ফ্ল্যাশ করে দেবো। আপনারা যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন। এখানে আরও অনেক গাড়ি রয়েছে, যেরকম ওপাশে একটা ইটিওস রয়েছে, i20 রয়েছে, পোলো রয়েছে, এদিকে সুইফট, i10, ওয়াগনার সবগুলোই রয়েছে। এবং আমার পিছনে যদি দেখাই, তাহলে এই একটা মার্সিডিজের সি ক্লাস রয়েছে। তো এবার ফেরত আসা যাক আমাদের এক্স ট্রেলে। আমি এখন চলে এসেছি গাড়ির ভিতরে, অ্যান্ড এবার আমি ইন্টিরিয়ার্সগুলো একটু দেখি। ভিতরে যদি দেখাই, ভিতরে বেশ অনেক কিছু ইউনিক জিনিস রয়েছে, এক এক করে আমি আপনাদেরকে দেখাই এবং আপনারাও এনজয় করুন। ইউনিক ফিচার্সের মধ্যে প্রথমেই যদি আমি গ্লাভ বক্সটায় যাই, গ্লাভ বক্সে কেন গেলাম, এটার ইউনিক ফিচার ঠিক নয়, বাট এটার ইউনিক সাইজটা যদি আমি বলি, আমি যদি আমার হাতটা ঢোকাই এর মধ্যে, এখানে ইজিলি 2 লিটারের বোতল দুটো এটে যেতে পারবে, এত বড় বড় গ্লাভ বক্স এটার। সাইজটা জাস্ট দেখুন একবার এটার। এই হচ্ছে আমার হাত ফর রেফারেন্স, অ্যান্ড এটার ডেপথ হচ্ছে অনেকটা সামনে অব্দি, আমার হাত পুরো পৌঁছাচ্ছে না, ইনফ্যাক্ট এতটাই ভিতর অব্দি এটা যাচ্ছে। প্লাস এটা দুটো গ্লাভ বক্সের পর যদি আসি, এখানে হচ্ছে কাপ হোল্ডার্সগুলোর সামনে। ইউনিক ফিচারটা হচ্ছে এটা দুপাশেই রয়েছে, ড্রাইভার সাইডেও রয়েছে আমার। তো দুপাশে আপনি চাইলেই আপনার হাতের নাগাল একদম, মানে গাড়ি চালাতে চালাতে যদি আপনি চালান, আপনি ডান হাত দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। সো ভেরি থটফুল অ্যান্ড ভেরি আর্গোনমিক ইন দ্যাট ওয়ে। প্লাস এখানে আরেকটা বড় স্টোরেজের জায়গা রয়েছে, যেখানে আপনি চাইলে আপনার কোনো নোটপ্যাড বা এখন ট্যাব আমরা অনেকে ক্যারি করি, ট্যাবটাও রাখতে পারেন। ইনফ্যাক্ট এখানে চাইলে কিছু বড় সাইজের যদি ফোন লম্বা দাঁড় করাতে, সেটাও হয়তো পারা যাবে ট্রাই করলে। আই এম নট শিওর, বাট জাস্ট অ্যান আইডিয়া, বিকজ এটা টাচ স্ক্রিন আসে না। তো ইন এনি কেস, আর এটা করা রয়েছে, এখানে একটা কার্পেটিং মতো করা রয়েছে ভেলভেটের, যাতে করে কি সুবিধা হবে, যদি আপনি জিনিস রাখেন ছোট সাইজের, ধরুন আপনি নর্মালি একটা ফোনই রাখলেন, তার থেকে অনেকটা বড় স্পেস রয়েছে, যদি মুভও করে আওয়াজ বেশি হবে না এবং মুভমেন্টটাও কমে যাবে অনেকটা এটার জন্য। সো ওয়ান্স অ্যাগেন ভেরি থটফুল। তারপরে আসছি আমরা মিররে। মিররটা হচ্ছে ডে অ্যান্ড নাইট IRVM রয়েছে, বাট এটা ম্যানুয়ালি। তো সেটা হচ্ছে অটোমেটিক থাকছে না এখানে, বা ইলেকট্রিক্যাল যেরকম এখন আসে সেটা নয়। CD DVD ঢোকাতে পারবেন আগের মতো।
অ্যান্ড ট্র্যাক চেঞ্জ করার জন্য অবভিয়াসলি আপনার বাটনসগুলো দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 যেরকম আগে আসতো সেগুলোও রয়েছে। তো বেশ একটা ওল্ড স্কুল ভাইব দিচ্ছে এটায়। এসি এটার যথেষ্ট ভালোভাবে ওয়ার্কিং, আমি এখন এসি চালিয়ে বসে আছি, ঠান্ডা খুব সুন্দর করে করছে এটা। তারপরে যদি আসি এইখানে, এখানে একটা ছোট স্টোরেজের জায়গা রয়েছে, এখানে কিছু কাগজপত্র রাখা রয়েছে প্লাস একটা কাপড় রাখা আছে। আপনি চাইলে এখানে সিডিগুলোও রাখতে পারেন আপনার, বা টুকটাক অনেকের লাইটার থাকে, কোনো ছোটো মোটো ডকুমেন্ট রাখতে হলে সেটা রাখতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি স্মার্ট কার্ড। এটা হ্যাজার্ডের বাটনটা থাকছে। অ্যান্ড এসি কন্ট্রোলসটা অটো এসি, বাট নবওয়ালা কন্ট্রোল, নট দ্য ডিজিটাল বাটনওয়ালা এখনকার মতো। তো সেইগুলো রয়েছে। প্লাস এখানে থাকছে আপনার কাছে 12 ভোল্টের পাওয়ার আউটলেট, তার পাশে আবার একটা ছোট স্টোরেজের জায়গা। এটা সিগারেট লাইটার আগেকার গাড়িতে আসতো, সেটাই এসেছে এখানেও। এবার যদি আসি এইখানে কি থাকছে, সো সিট ভেন্টিলেশন এখানে রয়েছে, যেরকম আপনারা দেখতে পাবেন দুপাশেই দুটো বাটন দেওয়া আছে, ফ্রন্ট সিটগুলো ভেন্টিলেটেড সিটস আছে। প্লাস হিল ডিসেন্ট কন্ট্রোল দেওয়া রয়েছে, কারণ এই গাড়িটা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন 4x4 দিয়ে আসছে। সো 4x4 থাকার পক্ষে কী হবে, আপনার অফরোডিং ক্যাপাবিলিটি অনেকটা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে এটা 2 হুইল ড্রাইভে সেট করা আছে। আপনি যদি অটোতে দিয়ে দেন তাহলে এখানে দেখতে পাবেন 4 হুইল ড্রাইভে সাইনটা অন হয়ে যাচ্ছে। আশা করি আপনারা সেটা দেখতে পাচ্ছেন। প্লাস এটায় ডিফারেন্সিয়ালসও আসে। আমি যদি ডিফারেন্সিয়ালস এনগেজ করি, ডিফারেন্সিয়াল লক হয়ে গেলে এই যে 4 হুইল ড্রাইভ লক। সো ভেরি ওয়েল প্যাকড ইন দ্যাট ডিপার্টমেন্ট। যারা একটু অ্যাডভেঞ্চারাস, এদিক ওদিক যেতে পছন্দ করেন, অফরোডিং করতে পছন্দ করেন, তাদের জন্য খুবই ভালো এই ব্যাপারটা। এবার যদি সামনের ডিসপ্লেটায় আসি, সেখানে অবভিয়াসলি বাদিকে ট্যাকোমিটারটা রয়েছে অ্যান্ড 4 হুইল ড্রাইভের ব্যাপারটা দেওয়া রয়েছে। প্লাস এখানে ওয়ার্নিং সিম্বলগুলো দেওয়া রয়েছে। আর ডান দিকে থাকছে আপনার স্পিডোমিটারটা, যেটা 240 অব্দি রিডিংটা যাচ্ছে। মাঝখানে থাকছে আপনার ডিজিটাল এমআইডি, যার দুপাশে ইন্ডিকেটারের সিগন্যালসগুলো দেওয়া রয়েছে, এটা জ্বালে আপনারা দেখতে পেলেন, বা হ্যাজার্ড জ্বালাবেন। আর এমআইডির মধ্যে যদি যাই, তার টেম্পারেচারটা দেখাচ্ছে, প্লাস আপনাকে ওডোমিটার রিডিং, এনসির ইনফরমেশনটা দেওয়া রয়েছে গাড়ির। স্টিয়ারিং হুইলটা রয়েছে, স্টিয়ারিং হুইলে ক্রুজ কন্ট্রোলটাও চলে আসছে। এখানে ক্রুজ কন্ট্রোল সেটের অ্যাডজাস্টমেন্টের বাটনগুলো দেওয়া রয়েছে ডান দিকটাতে, বাট ভয়েস কন্ট্রোল তখনকার দিনে গাড়িতে অত কমন ছিল না এবং এটাতে আসতোও না। এখানে থাকছে আপনার ফগ ল্যাম্পের কন্ট্রোলস, প্লাস হচ্ছে ইন্ডিকেটর কন্ট্রোলস। আর ডান দিকে রয়েছে হচ্ছে ওয়াইপারের সামনের এবং পিছনের, তার স্পিড অ্যাডজাস্টমেন্টের জন্য। সেন্ট্রাল কনসোলে যদি আসি, সেখানে এখানে 6 স্পিড গিয়ার বক্সটা রয়েছে, প্লাস মাঝখানে কাপ হোল্ডার্সগুলো দেওয়া রয়েছে, হ্যান্ড ব্রেক ম্যানুয়াল রয়েছে, এখানে একটা আর্মরেস্ট দেওয়া, যার মধ্যে আবার স্টোরেজের জায়গাও আছে অল্প করে। তো এই হচ্ছে ব্যাপার। এটা হেডরেস্টটা একটু ইউনিক, মাঝখান দিয়ে একটা গ্যাপ করা রয়েছে, বাট এটা অ্যাডজাস্টেবল হেডরেস্ট। অ্যান্ড সিট বেল্টগুলো যদি দেখাই, সেটাও অ্যাডজাস্টেবল। এয়ার ব্যাগস এটায় 6টা আসে, সামনে 2টো, সাইডে কার্টেন এয়ার ব্যাগস আছে। তো 4টে থেকে 6টা এয়ার ব্যাগস এটার মধ্যে থাকছে। যেরকম বলছিলাম গাড়িটায় 6টা এয়ার ব্যাগ আছে, ঠিক সেরকমই এই যে সিটের পিছনেও যদি দেখেন এয়ার ব্যাগের সিম্বলটা দেওয়া আছে, অর্থাৎ সিটেও এয়ার ব্যাগ থাকছে সামনে প্যাসেঞ্জারদের জন্য। অ্যান্ড কার্টেন এয়ার ব্যাগ তো আছেই, কারণ পিলারে এখানে মেনশন করা আছে সেই কথাটা। ব্যাক সিটে চলে এসেছি আমি এখন, এবং যেহেতু গাড়িটা আপরাইট স্ট্যান্স রয়েছে একটা, অর্থাৎ একটু উঁচু গাড়িটা, তো বসে পিছনে আরামটা আছে। এবং সামনের সিটটা পিছনে করা থাকলেও লেগ রুম আপনার কাছে যথেষ্ট থাকছে। আমি তলায় পা ঢুকিয়ে রেখেছি এবং আমার কাছে নি রুমও এখনো আছে। প্লাস এখানে পকেটসগুলো খুব সুন্দরভাবে ডিভাইডেড, যেখানে আমি জিনিসগুলো রাখতে পারবো। এখানে 2টো ফোন আপনি দুদিকে রাখতে পারেন, ম্যাগাজিন রাখার জায়গা রয়েছে, পিছনেও ভেন্ট দেওয়া রয়েছে এসির নিচে দেওয়া, আর এখানে ভেন্টের এয়ার ফ্লোটা কন্ট্রোল করতে পারবেন। প্লাস কাপ হোল্ডার্সগুলো আপনার কাছে এইভাবে খুলে যাবে, নিচে কাপ হোল্ডার্স দেওয়া আছে। পাশের সিটেও, অর্থাৎ ড্রাইভারের পিছনে যে সিটটা, সেখানেও একটা ম্যাগাজিন হোল্ডার দেওয়া রয়েছে। এতটা বাইফার্কেশনস নেই, বাট আছে ওখানেও। ডোর পকেটস থাকছে ছোট, নিচেও ডোর পকেট আছে একটা, বোতল ইত্যাদি রাখার জন্য। পাওয়ার উইন্ডোজ তো 4টেই আছে, সেন্ট্রাল লকিং আছে, ক্রোম ডোর হ্যান্ডেলস ইন্টেরিয়ার, উপরে সানরুফটা থাকছে, প্যানোরামিক সানরুফ, যেরকম আমি আগেই বলছিলাম। মাঝখানে আর্মরেস্টটা এখানে এখন ঢোকানো আছে, চাইলে আমি নামিয়ে নিতে পারি।
সিটটা নিচে করে দেওয়াতে এখন এটাকে আর্মরেস্ট হিসেবে ইউজ করা যেতে পারে। এখানে বাইফার্কেশনস রয়েছে, পিছনে একটা পার্সেল ট্রে থাকছে, আর তার পিছনে ক্যানভাস দিয়ে বুটটাকে কভার করা আছে। আর সিটের রিক্লাইন অ্যাঙ্গেলটাও খুব কমফোর্টেবল, যে কারণে বসে আরাম লাগছে। এটার আরেকটা আনইউজুয়াল ফিচার যদি বলি, সেটা হচ্ছে গিয়ে পিছনের যে উইন্ডোটা পুরোটা উপরে তো যায়, কিন্তু পুরোটা নিচে যায় না, এখানে গিয়ে আটকে যায়। কারণ এই যে কার্ভেচারটা আছে, এটাকে অ্যাকোমোডেট করার জন্য এর থেকে বেশি নিচে যেতে পারে না। সো উইন্ডো ওপেন করলে এটা এতটাই আসবে, গ্লাসটা একটু উঠে থাকবে। রিয়ার কোয়ার্টার গ্লাসটা থাকার জন্য এটা যথেষ্ট এয়ারি, অ্যান্ড উপরে সানরুফটাও আপনাকে আরো বেশি এয়ারি ফিল করাবে, কারণ ভিতরে আলোটা ঢুকতে পারবে। সামনের দরজাগুলো আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে যে এইখানে লাইট দেওয়া রয়েছে, অর্থাৎ অন্ধকারে যখন আপনি খুলবেন একটু হচ্ছে ইলুমিনেশন হবে হালকা একটা, আর দূর থেকে আপনাকে দেখা যাবে। তো সেই ব্যাপারটা রয়েছে। চারটে দরজাতে চারটে স্পিকারের কাট আউটও করা আছে। ফাইনালি কামিং টু দ্য বুটটা অনেক বড় এই গাড়িটার। এটার সাইজ ইজিলি অ্যাবভ 400 to 500 লিটার্স হবে, কারণ এটা পুরো বেটা পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি এই ক্যানভাসটাকে ফোল্ড করে দেন এরকমভাবে, তাহলে আপনি হাইটটাও পুরোটা পেয়ে যাচ্ছেন। সো ইটস এ হিউজ বুট অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল ওয়ান, কারণ লোডিংটাও খুব একটা উঁচু নয় এটার। আপনারা যদি নিচ থেকে দেখেন, এটার লোডিং লিফটটা অনেক নিচে। অ্যান্ড একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি আপনি কিছু লিকুইড টাইপের জিনিস নিচ্ছেন বা কোনো ঠান্ডা জিনিস নিচ্ছেন যেটা থেকে জল পড়তে পারে, বা এমন কিছু যেটা আপনার উপরের লাগেজে দরকার পড়বে না, জাস্ট শুধু নিচ থেকে বার করতে হবে আপনাকে, তাহলে এখানে একটা বড় ট্রে দেওয়া রয়েছে যেটা আপনি জিনিসগুলোকে রাখতে পারবেন। অনেক সময় জুতো নোংরা থাকে আমাদের, সেটা এখানে রাখলে কি হবে, আপনি এখানে রেখে দিলেন, পরে এটাকে ওয়াশ করে দিন, কোনো অসুবিধা হবে না। পুরোটাই এটা হার্ড প্লাস্টিক দিয়ে করা রয়েছে, যাতে আপনার ধুয়ে মুছে নিতে অসুবিধা না হয়। অর্থাৎ আউটডোর নেচারটা এটার এর মধ্যে বোঝা যাচ্ছে, যে 4x4টা দেওয়া হয়েছে শুধু দেখানোর জন্য না, বা শুধু মাটি টেরেন্সে আপনি ফেসে গেলেন যাতে না আটকান সেইটার কারণে নয়, আপনি যাতে প্রপার অ্যাডভেঞ্চার করতে পারেন এবং গাড়িটাকে নিয়ে এনজয় করতে পারেন, সেইটা এনশিওর করা হয়েছে। এই দুটো পার্ট বাই পার্ট আপনি উঠিয়ে দিলে আপনার ডেপথটাও বেড়ে যাচ্ছে, নিচের জায়গাটা আপনি পেয়ে যাবেন। সো বুটটা অনেকভাবে মডিফাই করার অপশন রয়েছে আপনার কাছে, অনেকভাবে ইউটিলাইজ করতে পারবেন আপনি। প্লাস এখানে আপনার ইনস্ট্রুমেন্টসগুলো রাখার জায়গা রয়েছে কাভার্ড, কেউ দেখতে পাবে না, কোনো অসুবিধা নেই, সেইভাবে রাখা রয়েছে জিনিসগুলোকে। সিমিলারলি এপাশে সামনে টো হুকটা রাখা রয়েছে ভিতরে, অ্যান্ড যেটা এখানে রয়েছে হচ্ছে 12 ভোল্টের পাওয়ার আউটলেট, পিছনেও একটা দেওয়া আছে। অর্থাৎ কোথাও আপনি ক্যাম্পিং করতে গেলেন, আপনার লাইটের দরকার পড়বে, সেই জন্য আপনার যদি লাগে আপনি এই পাওয়ার আউটলেটটাকে ইউজ করতে পারেন। ফোন চার্জ করার জন্য তো অবভিয়াসলি পাচ্ছেনই। এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। অ্যান্ড ওভারঅল যেহেতু ভার্টিক্যাল লাইটস, তাই বুটের ওপেনিংটা অনেকখানি পাওয়া গেছে, অনেকটা চওড়া ওপেনিং পাওয়া গেছে এটার। এই হচ্ছে মোটামুটি গাড়িটার ফিচার্সের জায়গাটা। এবার ফাইনালি এন্ড করার আগে গাড়িটার ইঞ্জিনটা একবার দেখে নেওয়া যায়। বিফোর গোয়িং টু দ্য ইঞ্জিন, 2-3টে জিনিস আমি মিস করে গেছিলাম সামনে ড্রাইভারের সঙ্গে যে ফিচার্সগুলো আছে তাতে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই ইএসপি অন অফ বাটনটা, অর্থাৎ এখানে ইলেকট্রিক স্টেবিলিটি প্রোগ্রামটা আসছে। আপনি একটা ডেড পেডাল পাচ্ছেন, যখন হাইওয়েতে যাবেন আপনি ক্রুজ কন্ট্রোলে দিয়ে দিলেন, তখন পাটা কোথায় রাখবেন, বা পাটা আপনার ক্লাচের উপরে তো নিশ্চয়ই রাখবেন না, তাই রাখার জন্য ডেড পেডালটা দেওয়া রয়েছে, উইচ ইজ ভেরি থটফুল। তাছাড়া এখানে ইলেকট্রনিক অ্যাডজাস্টমেন্টস আসছে সিটটা আগে পিছিয়ে করার জন্য, এই যে এগোনো পিছনে যাচ্ছে যেরকম সিটটা, প্লাস এটা আপনার রিক্লাইনটাও অ্যাডজাস্ট করা যায় ইলেকট্রনিক্যালি সবটাই। সো দ্যাট ইজ গুড। প্লাস এখানে যদি কন্ট্রোলসে আসি, 4টে পাওয়ার উইন্ডো কন্ট্রোল তো আছেই, উইন্ডো আপ ডাউন লক করার জন্য বাটনস রয়েছে, প্লাস মিরর ফোল্ড এবং আনফোল্ডটাও ইলেকট্রনিক্যালি হয় এটার। সো এটাই দেখানোর ছিল সামনে, যেগুলো মিস করে গেছিলাম তার মধ্যে। এবার চলে যাই ইঞ্জিনে। এই হচ্ছে ইঞ্জিন বেটা। এটা ডিজেল ইঞ্জিন দিয়ে আসতো, নিসানের তখনকার M9R ডিজেল ইঞ্জিন, যেটার ক্যাপাসিটি ছিল 1995 সিসি, অর্থাৎ 2 লিটারের মধ্যে ইঞ্জিনটার সাইজ 2 লিটারের কাছাকাছি একদম। এবং পাওয়ার আউটপুট ছিল এটার ম্যাক্সিমাম 147.6 বিএইচপি, অর্থাৎ মোটামুটি 148 ব্রেক হর্স পাওয়ারের মতো। আর ম্যাক্সিমাম টর্ক এটাই আসতো 320 নিউটন মিটার, 320 নিউটন মিটার টর্ক। 4 সিলিন্ডারের ইঞ্জিন ছিল, অ্যান্ড যেরকম বললাম ডিজেল ইঞ্জিন ছিল। প্লাস যেটা এটার ছিল সেটা হচ্ছে যে ফিউল এফিসিয়েন্সিটা যথেষ্ট ভালো দিত। এত বড় ইঞ্জিন হওয়া সত্ত্বেও এটার মোটামুটি 13 থেকে 14 কিলোমিটার পার লিটার এফিসিয়েন্সি হাইওয়েতে দিয়ে দিত।
আর ট্যাঙ্ক যেরকম আগেই বলেছি 65 লিটারের ট্যাঙ্ক ছিল। এটা BS4 গাড়ি আছে, যেহেতু 2011-র, সেই হিসাবে এটা BS4 রয়েছে, অর্থাৎ সিএফে আপনার কোনো অসুবিধা হবে না। 2026 অব্দি তো এমনি এটা সিএফ আছে, তারপরেও রিনিউ করতে অসুবিধা হওয়ার কথা নয় কলকাতার মধ্যে হলে। আর গাড়িটা অসাধারণ কন্ডিশনে আছে, প্রত্যেকটা জিনিস ওয়েল মেনটেন, প্রত্যেকটা জিনিস ওয়ার্কিং কন্ডিশনে আছে, ইলেকট্রনিক্সগুলো। অ্যান্ড অবভিয়াসলি গাড়িটা এত বছর বয়স হয়েছে, তো তার জন্য কিছুটা তো তার নিজস্ব বয়স দেখে মনে হতে পারে ডিজাইনে, বাট আই এম টেলিং ইউ, যেহেতু গাড়িটা একটু আনকমন এবং নিসানের ডিজাইন ফিলোসফিটাই এরকম যে এটা যথেষ্ট রেলেভেন্ট আজকের বাজারেও ডিজাইনটা। তো প্রিমিয়াম এসইউভি যদি কম বাজেটের মধ্যে দরকার হয়, দেন ইউ ক্যান কাম ডাউন টু কার ক্যাসেল। আমি এক্স্যাক্ট প্রাইস বলবো না, এটা আপনি ফেসবুক মার্কেট প্লেসে দেখে নিতে পারেন, কার ক্যাসেলের পেজ সার্চ করে, অথবা আপনারা ওদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। আমি যে নাম্বারগুলো শেয়ার করে দিচ্ছি সেটা থ্রু দিয়ে আপনারা চ্যানেলের রেফারেন্স দিতে পারেন চাইলে। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি গাড়িটা, আজকে এটাকে দিয়েই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আমি এরকম ইউনিক গাড়ি নিয়ে আসার চেষ্টা করছি আরও। অ্যান্ড হোপফুলি আপনাদের দেখে ভাল লাগছে, জানাবেন কেমন লাগছে, না হলে আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না যে আপনারা কি চাইছেন বা কেমন লাগছে, কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি। অ্যান্ড অ্যাজ আ ফ্যামিলি উই ওয়ান্ট টু গ্রো টুগেদার। তো যেহেতু এত রেয়ার গাড়ি, তাই একটা ড্রাইভ নেওয়ার ইচ্ছেটাকে আটকানো গেল না, দেখি একটুখানি ড্রাইভ নিয়ে আসি এটায়। আর সৌভাগ্যবশত এটা এমন একটা জায়গায় রাখা যেখানটাতে হালকা সফট রোডিংও করা যাচ্ছে এটাকে নিয়ে। সো এর 4 হুইল ড্রাইভ এনগেজড আছে এখন, অ্যান্ড আমি গাড়িটা চালাচ্ছি এখানে। ট্রাস্ট মি, গাড়িটা চালাতে গিয়ে, এই হালকা স্পিডে চালাতে গিয়ে বোঝা যাচ্ছে যেটা পিক আপ নেওয়ার জন্য কতটা ইগার ইঞ্জিনটা। তো আপনি যখন হাইওয়েতে চালাবেন, পারফরমেন্স ইজ নেভার গোয়িং টু বি আ কনসার্ন ফর ইউ। আর এটা থেকে ভিজিবিলিটি চারিপাশে খুবই সুন্দর। তো অফরোডিংও যদি আপনি করতে যান একান্তই, আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি এটার একটা ছোট্ট ড্রাইভ নিয়েছি, বেশি লম্বা আমি যাবো না এই গাড়িটা নিয়ে, কারণ আফটারঅল গাড়িটা আমার নয়, তাই আমি রিস্ক নেব না সেটা নিয়ে। অ্যান্ড আপনাদেরকে জাস্ট একটা ফিডব্যাক দেওয়ার জন্য যে গাড়িটা কেমন। আপনারা এসে এখানে টেস্ট ড্রাইভ নিন এবং নিজেদের চোখে দেখে নিন এবং চালিয়ে বুঝে নিন গাড়িটা কতটা ভালো। সো উইথ দিস I would like to end the video, and আপনাদের ইউজড কারের দরকার পড়লে you can surely get in touch with Car Castle. With best wishes, I end this video. সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। Thank you.